আমরা চলে এসেছি আবার কেমিস্ট্রি উইথ এইচএম চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব যে যে জিনিসটা করতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং জিনিস। এর আগের দিন আমরা ভেবেছিলাম কি যে একটা সমযোজী যৌগের যে তার ভিতরে যে অন্য কোনো চরিত্র থাকতে পারে সে সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে দেখব যে তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ মানে অনেক যৌগ আছে যাদের মধ্যে অনেকগুলো বন্ধন বর্তমান থাকে, সমযোজী, অসমযোজী, তারপরে তড়িৎযোজী। তো এইরকম একই যৌগের মধ্যে, অর্থাৎ সমযোজী যৌগের মধ্যে তড়িৎযোজী চরিত্র, তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী চরিত্র, এই নিয়ে আমরা আজকের যে ভিডিওটা বানাতে চলেছি সেটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের। শুধু যে আমরা উচ্চ মাধ্যমিকের জন্য নয়, এটা উচ্চ মাধ্যমিক ছাড়াও আমাদের অন্যান্য যে অল ইন্ডিয়ার যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোতে নিট, জেই বা এমসের মতো যে এক্সামগুলো হয়, জিম্পার, তো এই এক্সামগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের ফাজান্স রুল। এই ফাজান্স রুল নিয়ে আজকে আমরা আলোচনা করব, উদাহরণ সহ আলোচনা করা হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, জিনিসটা শিখতে পারো ভালো করে, এবং পুরো ব্যাপারটাকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেব। তো তোমাদের এই জিনিসগুলো জানতে হলে ফাজানের রুল কি, এগুলো রুলস বলতে ওগুলো মানে কয়েকটা পার্ট আছে ফাজান্স রুলে। তো সেই পার্টগুলো জানার আগে আমাদের এখানে কয়েকটা টার্ম লিখেছি। দেখো, 1 নম্বরে লিখেছি পোলারাইজেশন, পোলারাইজিং পাওয়ার, পোলারাইজড, আয়নিক পটেনশিয়াল। এই কটা টার্ম বা শব্দগুলোর সঙ্গে আমরা পরিচিত হব। তবে যত বেশি তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করবে তত দিল কা রিস্তা বাড়বে। তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, যাতে পরবর্তী ভালো ভালো ভিডিও যদি পেতে চাও, ভালো ভালো টপিকের উপরে, কনসেপ্টের উপরে যদি ভিডিও পেতে চাও, প্রবলেম সলভের উপরে যদি পেতে চাও, পার্টিকুলার নিটের জন্য বা AIEEE বা যেই যে জিম্পার এক্সামগুলোর জন্য, মানে পুরো সলভ করে দেবো আমি পরে। 20টা 25টা করে MCQ আমি পরে সলভ করাবো। তো আমাদের আজকে কনসেপ্টের ভিডিও, থিওরিটিক্যাল ভিডিও, যে পোলারাইজেশন কি, পোলারাইজিং পাওয়ার কি, পোলারাইজড কি, আয়নিক পটেনশিয়াল কি, এইগুলোকে আমরা এক এক করে জানবো। এবার জানার আগে আমাদের সবার প্রথমে জানতে হবে যে কে সমযোজী যৌগকে আর তড়িৎযোজী যৌগকে, এই দুটোকে আগে আমরা জেনে নিই। তাহলে সমযোজী যৌগ কি আর তড়িৎযোজী যৌগ কি, এই দুটোকে আমাদের কিন্তু আগে জানতে হবে, তাই তো? তো সমযোজী বা কোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎযোজী বা আয়নিক কম্পাউন্ড। সমযোজী হচ্ছে যে শেয়ারিং অফ ইলেকট্রন, মানে একটা পরমাণু আর একটা পরমাণুকে কি করবে, ইলেকট্রনকে শেয়ার করবে। যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে সেই বন্ধনগুলোকে আমরা বলি সমযোজী বন্ধন। আর তড়িৎযোজী বন্ধনটা কি? তড়িৎযোজী বন্ধনটা হচ্ছে কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন, মানে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে ইলেকট্রনগুলোর সম্পূর্ণ স্থানান্তর হবে। এবার স্থানান্তর হলে কি হবে, যে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল সে নেগেটিভ আধান প্রাপ্ত হবে, তারপরে যে বেশি তড়িৎ ধনাত্মক মৌল সে কি হবে, ধনাত্মক আধান প্রাপ্ত হবে। আমরা চলো একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমাদের কমন একটা উদাহরণ দিই, যে KCl। তোমরা কি বলতে পারবে যে KCl যৌগটা কি ধরনের যৌগ? তাহলে এর উত্তর দেখবে আসবে, ম্যাক্সিমাম উত্তর আসবে যেটা তড়িৎযোজী যৌগ বা আয়নিক কম্পাউন্ড। কিন্তু এর মধ্যে যে এই যে যৌগটা, এই যৌগের মধ্যে যে তার মধ্যে সমযোজী চরিত্র লুকিয়ে আছে, অর্থাৎ আমরা ভাবছি একটা যৌগকে তড়িৎযোজী যৌগ, কিন্তু তার মধ্যে যে সমযোজী চরিত্র লুকিয়ে আছে, এই লুকানোটাকে খুঁজেছিলেন বিজ্ঞানী ফাজান্স, মানে আমাদের ফাজান আঙ্কেল, তাই তো? তাহলে এই ফাজান আঙ্কেল কি করলো,
এই যৌগটার মধ্যে যে তড়িৎযোজী থেকে সমযোজী ক্যারেক্টারগুলোকে খুঁজে নিয়ে আসলেন। কিভাবে খুঁজে নিয়ে আসলেন? দেখো তোমরা পটাশিয়াম পরমাণু এখানে যেটা আছে, এখানে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে K+ আয়নে পরিণত হয়, একটা ইলেকট্রন বর্জন করলো। এবার ক্লোরিন পরমাণু আছে, ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে ইলেকট্রনের ট্রান্সফার হলো, এটা তো আমরা জানি। এবার মাথায় রাখবে যে একটা ক্যাটায়নের থেকে একটা পরমাণু যেটা থাকে, পরমাণু এবং ক্যাটায়নের মধ্যে ক্যাটায়নের সাইজ কম হয় আর পরমাণুর সাইজ বড় হয়। মানে কেন বড় হয়? মানে ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রন সংখ্যা কম, আর অ্যানায়ন এই একটা মনে করে এটা পরমাণু আছে, এবার এখানে প্রোটন নিউট্রন এগুলো আছে, আর এর শেষ কক্ষে ইলেকট্রনগুলো আছে, মানে মাঝে যদি অনেকগুলো কক্ষ থাকতে পারে, এবার এইগুলোতে সব ইলেকট্রন আছে। এবার একটা ইলেকট্রন এখান থেকে যদি আমরা বের করে দিই তাহলে আমাদের কি থাকবে? যদি আমাদের প্রথমে X সংখ্যক প্রোটন থাকে তাহলে X সংখ্যক ইলেকট্রন থাকবে, কিন্তু একটা ইলেকট্রন যদি কমে যায় তাহলে ইলেকট্রন সংখ্যা কমে গিয়ে কত হলো? X-1। প্রোটন সংখ্যা এবার বেশি, ইলেকট্রন সংখ্যা কম, তাহলে প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা কম, তাহলে প্রোটন ইলেকট্রনকে কি করবে? আকর্ষণ করবে। প্রোটন ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে এর যে আকারটা কি হবে? কিছুটা সংকুচিত হয়ে যাবে, মানে কিছুটা কমে যাবে। তাই ক্যাটায়নের ব্যাসার্ধ পরমাণুর থেকে সবসময় কম হয়। এবার ক্যাটায়নের ব্যাসার্ধ কম হয়, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটে। কীরকম? অ্যানায়ন যখন একটা পরমাণু যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কি তৈরি হয়? অ্যানায়ন তৈরি হয় ইলেকট্রন গ্রহণ করার পর। যখন অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করে, মানে পরমাণু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন তৈরি করছে, তাহলে অ্যানায়ন তৈরি করার সময় ইলেকট্রন সংখ্যা বেশি, মানে এখানে ইলেকট্রন সংখ্যা যোগ হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি বাইরের কক্ষে যদি যোগ হয়ে যায় তাহলে তাদের মধ্যে একটা কি করবে? বিকর্ষণ বল কাজ করবে। আর এখানে প্রোটন সংখ্যা কম থাকছে, ইলেকট্রন সংখ্যা বেশি থাকছে, তাহলে প্রোটনগুলো ওই ইলেকট্রনগুলোকে ঠিকমতো আকর্ষণ করে ধরে রাখতে পাচ্ছে না। তার মানে তার আকারটা কি হচ্ছে? যা হওয়ার কথা তার তুলনায় বেড়ে যায়। যেমন সেল পরমাণুর ক্ষেত্রে দেখা যায় যে এর আকারটা সিএল থেকে সিএল অ্যানায়নের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ বেড়ে যায়। তো আমাদের যে ক্যাটায়নগুলো আছে, এই ক্যাটায়নগুলো তড়িৎযোজী যৌগে অ্যানায়নকে কি করে বলো তো? ক্যাটায়নগুলো অ্যানায়নকে কি করে? আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করার সময় কি হয়? যে আকর্ষণটা করে ক্যাটায়ন কি করে? অ্যানায়নকে, তাহলে ক্যাটায়ন কি করছে? ক্যাটায়ন অ্যানায়নকে আকর্ষণ করছে। তাহলে ক্যাটায়ন সাইজ ছোট, অ্যানায়ন সাইজ বড়। অ্যানায়নের এই যে ইলেকট্রনগুলো সুষম পরিবেষ্টিত থাকে, এইগুলো ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে? তো এখানে এর যে শেপ বা আকার, এর আকারটা হচ্ছে স্ফেরিক্যাল, একটা গোলকের মতো থাকে এটা অ্যানায়নটা। ক্যাটায়নের আকার ছোট হয় সাধারণত, সেই জন্য ক্যাটায়ন আকার ছোট করে দিয়েছে আমরা, প্লাস আধান আছে। এবার এই প্লাস আধান এই মাইনাস আধানকে কি করে? আকর্ষণ করে। এবার যখন একটা ক্যাটায়ন অ্যানায়নগুলোকে আকর্ষণ করছে, অ্যানায়নকে আকর্ষণ করছে, তাহলে অ্যানায়নকে আকর্ষণ করলে কি হয়? অ্যানায়নের ইলেকট্রনগুলো, এইখানে যে ইলেকট্রনগুলো আছে, সুষম ইলেকট্রন বিন্যাস আছে, সেই সুষম ইলেকট্রনগুলোকে এইখান থেকে এইটা কি হয়? ইলেকট্রনগুলো এদিকে সরে আসে। ইলেকট্রনগুলো অ্যানায়নের যে সুষম বিন্যাস ছিল, সেই সুষম বিন্যাস থেকে কি হচ্ছে? ইলেকট্রনগুলো সরে আসছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো সরে আসছে, ফলে অ্যানায়নের যে সাইজটা ছিল, স্ফেরিক্যাল শেপটা ছিল, সেই স্ফেরিক্যাল শেপটা ডিস্টর্টেড হয়ে যায় বা ডিফর্ম হয়ে যায়। কীরকম হয়ে যায়? ডিস্টর্টেড হয়ে যায়। প্লাস মাইনাসকে আকর্ষণ করছে, তাহলে আকর্ষণ করার ফলে এর যে শেপটা ছিল, যেটা স্ফেরিক্যাল শেপ ছিল, সেই স্ফেরিক্যাল শেপ থেকে কিছুটা দেখা গেলো যে এরকম বিকৃতি হয়ে গেল। এই যে বিকৃতি হলো, তাহলে এর যে শেপটা ছিল প্রথমে কীরকম স্ফেরিক্যাল শেপ ছিল,
এর থেকে যে ইলেকট্রনগুলো যে একটু সরে যাচ্ছে, কোথায় সরে যাচ্ছে? ক্যাটায়নের দিকে সরে যাচ্ছে। ক্যাটায়নের দিকে যখন সরতে শুরু করলে কি করবে, একটা সময় ইলেকট্রনগুলো যেগুলো পিওরলি অ্যানায়নের ছিল, পিওরলি ক্যাটায়নের ছিল, সেই অ্যানায়নের ইলেকট্রনগুলো ক্যাটায়নের কক্ষকে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রনের ট্রান্সফার থেকে শেয়ারিং শুরু হবে। যখনই শেয়ারিং শুরু হবে তখন যে যৌগটাকে আমরা তড়িৎযোজী যৌগ হিসেবে ভাবছিলাম, এটাকে যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড হিসেবে ধরি, পটাশিয়াম এবং K+ এবং Cl- ধরি, তাহলে এখানে K+ Cl- কে তো আকর্ষণ করছে। তাহলে এই আকর্ষণ করার সময় এর যে বিকৃতি হচ্ছে, মানে ডিস্টর্ট হয়ে যাচ্ছে অ্যানায়নটা ডিস্টর্ট হওয়ার ফলে, বিকৃতি হওয়ার ফলে কি করছে, এর ইলেকট্রনগুলো, এখানে ইলেকট্রন আস্তে আস্তে ঘনত্ব এর কমে যাচ্ছে, এদিকে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, আর এদিকে ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব একদিকে কম হচ্ছে আর একদিকে ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে। এবার এই ইলেকট্রনটা কি করছে, আলটিমেট ক্যাটায়নের অরবিটালে প্রবেশ করছে, এবং ক্যাটায়নের অরবিটালে যখনই প্রবেশ করছে, অর্থাৎ ক্যাটায়ন ইলেকট্রনকে আকর্ষণ করছে, বলছে এসো, কাছে এসো। এবার এর ফলে কি করছে, যখন ইলেকট্রনগুলো কাছে চলে আসছে তখন ওর কক্ষ, মানে যেগুলো কক্ষ আছে, এসপিডি যে কক্ষগুলো আছে, সেই কক্ষর মধ্যে মানে টেনে নিচ্ছে যে আমার কাছে চলে এসো। এবার যখনই এ কাছে চলে আসছে, যখন ওর মানে প্রভাবে, যখন ওর ভিতরে যখন ঢুকে যাচ্ছে, তখন এর যে আসল যে চরিত্র ছিল বা রূপ ছিল বা শেপ ছিল, সেই শেপটা পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন হয়ে গিয়ে তখন আলটিমেট কি হচ্ছে, আলটিমেট এটা আস্তে 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 বেশি পরিমাণে বিকৃতি হবে, ইলেকট্রন ঘনত্ব আস্তে আস্তে এদিকে সরে আসবে, সরে আস্তে আস্তে কি হয়, মানে এটা একটু ওভাল শেপ টাইপের হয়ে গেল, একটু মানে ইলেকট্রনটাকে কি করবে, একটু স্পেরিক্যাল থেকে ওভালের দিকে যাবে, মানে এই দিকটা ঠিক থাকবে, ঠিক আছে, এই দিকটা ঠিক থাকবে, এই দিকটা আস্তে আস্তে ইলেকট্রন বাড়বে। এবার ক্যাটায়নের সাইজটা তো আছে আমাদের, ক্যাটায়নের সাইজটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আগে বুঝতে হবে আমাদের। ক্যাটায়ন কি করছে, অ্যানায়নের বিকৃতি ঘটাচ্ছে, অ্যানায়নটা আস্তে আস্তে ক্যাটায়নের দিকে এগিয়ে আসছে, এ টানছে, টানতে টানতে একটা সময় কি করবে, ক্যাটায়ন অ্যানায়নকে নিজের যে কক্ষ, সেই কক্ষতে টেনে নেবে। অর্থাৎ লাস্ট অবধি কী হবে, মানে অ্যানায়নের ইলেকট্রনের যে পরিমণ্ডল ছিল, এই বিকৃতির ফলে ক্যাটায়ন ও অ্যানায়নের যোজ্যতা কক্ষে তখন দুটি একে অপরের মধ্যে অভিলিপ্ত হবে, মানে একটা আরেকটার উপরে লাস্ট অবধি ওভারল্যাপ ঘটে গেল, একটা কক্ষ আরেকটা কক্ষের মধ্যে ওভারল্যাপ ঘটে গেল। যখনই ওভারল্যাপ ঘটে গেল তখন তার মধ্যে আর তড়িৎযোজী চরিত্র থাকলো না। তখন কি চরিত্র থাকলো, তখন সেটা সমযোজী চরিত্র হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে KCl, আমরা যেটাকে আমরা পিওর আয়নিক কম্পাউন্ড হিসেবে ভাবছিলাম, সেই আয়নিক কম্পাউন্ড না থেকে কি করছে, সে আস্তে আস্তে পোলারাইজড হয়ে সে তড়িৎযোজী থেকে সমযোজী যৌগে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা যে ক্যাটায়ন অ্যানায়নকে যেটা টানছে, ক্যাটায়ন অ্যানায়নকে টানছে, তাই তো, এই টানার ফলে অ্যানায়নের যেটা বিকৃতি ঘটছে, তাহলে ক্যাটায়নের আকর্ষণে অ্যানায়নের যেটা বিকৃতি ঘটছে, এই বিকৃতিটা ক্যাটায়ন কর্তৃক হচ্ছে। তো এই ঘটনাটাকেই বলছি আমরা পোলারাইজেশন, বা এই ফেনোমেননটাকে বলছি আমরা পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশন কি, তাহলে তোমরা লিখে নাও যে পোলারাইজেশনটা কি যদি বলা হয়, তাহলে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের যে বিকৃতি, সেই বিকৃতিটাকে বলছি আমরা পোলারাইজেশন, তাই তো। অর্থাৎ ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের যেটা বিকৃতি ঘটবে, সেই বিকৃতিটাকে বলছি আমরা পোলারাইজেশন। তারপরে এই টার্মটা বুঝতে পারলে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট টার্ম আমরা শিখে নিলাম, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে পোলারাইজেশনটা কি, এটাকে আমাদের ভালো করে বুঝতে হবে যে পোলারাইজেশন কি। বাংলাতে যেটা বলছি আমরা ধ্রুবায়ন, তাই তো, এটাকে বলি আমরা ধ্রুবায়ন।
বাই অন। তাহলে আমরা একটা টার্ম পড়ে নিলাম, কি টার্ম পড়ে নিলাম? পোলারাইজেশন বা ধ্রুবায়ন। ধ্রুবায়নটা কি? ক্যাটায়ন অ্যানায়নকে আকর্ষণ করছে। অ্যানায়নের যে শেপটা ছিল স্ফেরিক্যাল শেপ, সেই স্ফেরিক্যাল শেপটা চেঞ্জ হয়ে গিয়ে তার বিকৃতি ঘটছে, স্থায়ী যে বিকৃতিটি ঘটছে, বিকৃতি ঘটার ফলে ক্যাটায়নের মধ্যে অ্যানায়নের ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে। শেয়ারিং হওয়ার ফলে তার মধ্যে সমযোজী চরিত্রের পরিবর্তে, তড়িৎযোজী চরিত্রের পরিবর্তে সমযোজী চরিত্রের যে উদ্ভব হচ্ছে, সেই উদ্ভবটাকে বলছি আমরা পোলারাইজেশন, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি ঘটিয়ে দিল। তাহলে এই বিকৃতি বা ডিস্টর্শন বা ডিস্টর্ট করে দিচ্ছে। তাহলে এই বিকৃতির ফলে একটা তড়িৎযোজী যৌগ, যেটা পিওর তড়িৎযোজী হিসেবে ভাবছিলাম আমরা, সেই পিওর আর থাকছে না। ঠিক আছে, পিওর না থেকে সেটা আবার সমযোজী। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতির এই ঘটনাকে বলছি আমরা পোলারাইজেশন। তাহলে পোলারাইজেশনের পরে আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার। পাওয়ার ব্যাপারটা কি আসে? পাওয়ারটা কি? পাওয়ার মানে আমরা কি করি? ওয়ার্ক বাই টাইম, অর্থাৎ কার্য বাই সময়, সেটাকে বলি আমরা পাওয়ার বা ক্ষমতা। তাহলে পোলারাইজিং পাওয়ারটা কি? পোলারাইজিং পাওয়ারটা হচ্ছে যে ক্যাটায়নের যে বিশেষ ধর্মের জন্য, মানে সব ক্যাটায়ন তো সব অ্যানায়নকে সমানভাবে টানতে পারে না। যে ক্যাটায়ন বেশি টানবে, আমরা ছিলাম কোথায়, যে পাওয়ার কি? আমরা পাওয়ার বলতে কি বোঝাই? ওয়ার্ক বাই টাইম, তাই তো? ওয়ার্ক বাই টাইম, এটাকে বলছি আমরা পাওয়ার, ক্ষমতা। মানে একটা কাজ একজন হয়তো 2 ঘন্টায় করছে, আর সেই কাজটা আরেকজন 4 ঘন্টায় করছে, তাহলে কার ক্ষমতা বেশি বলবো আমরা? যে 2 ঘন্টায় করছে তার ক্ষমতাটা বেশি বলবো। ঠিক আছে, সে মেশিনের ক্ষেত্রে, ম্যানের ক্ষেত্রে বা অন্যান্য সব কিছুর ক্ষেত্রে একইভাবে করা হয়। তো সেই ব্যাপারটাকেই, যে একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে বিকৃত করছে, এই বিকৃত করার যে বৈশিষ্ট্য, অর্থাৎ সেই বৈশিষ্ট্যটাকেই বলছি আমরা ধ্রুবায়ন ক্ষমতা। ঠিক আছে, তাহলে ধ্রুবায়ন ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে? যে বৈশিষ্ট্যের দ্বারা ক্যাটায়ন অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত বা ডিস্টর্ট করে, তাকেই বলছি আমরা পোলারাইজিং পাওয়ার বা ধ্রুবায়ন ক্ষমতা। ধ্রুবায়ন ক্ষমতা আমরা যে বৈশিষ্ট্যের দ্বারা ক্যাটায়ন অ্যানায়নের সুষম ইলেকট্রনের পরিমণ্ডলকে বিকৃত করার ঘটনাটাকে বলছি আমরা পোলারাইজিং পাওয়ার বা বিকৃত যেটা করছে। তাহলে এটা লিখে নাও তোমরা, যে বৈশিষ্ট্যের দ্বারা ক্যাটায়ন অ্যানায়নের সুষম ইলেকট্রন পরিমণ্ডলকে বিকৃত করে, সেটাকেই বলছি আমরা পোলারাইজিং পাওয়ার। অনেক সময় গল্প হয় না, যে একটা লোককে অনেক সময় দেখা গেল যে যারা সেলসম্যান হয় তারা তো ইমপ্রেস করে, তাই না? আমি অ্যানায়নটাকে মনে করো কাস্টমার, আর ক্যাটায়নটাকে মনে করো তুমি সেলসম্যান। তাহলে সেলসম্যান কি করে? তার কাস্টমারকে ইমপ্রেস করার চেষ্টা করে। এখানেও তাই, যে ক্যাটায়ন এখানে কি করছে? অ্যানায়নকে বিকৃত করার চেষ্টা করছে, নিজের কাছে টানার চেষ্টা করছে, বা টেনে নিল। টেনে নেওয়ার পরে কি হলো? তাহলে লাস্ট অব্দি কি হয়? লাস্টে যদি সে সত্যি সত্যি তার কথা বিশ্বাস করে, তাহলে সেলসম্যানের জিনিসপত্র তো কিনে নেয় কাস্টমারটা। তখন অ্যানায়নের সুষম যে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, সেই সুষম ইলেকট্রনটাকে ক্যাটায়ন টেনে নিয়ে গিয়ে তাকে বিকৃতি করে দিল। এই বিকৃতি হওয়াটা, এই ঘটনাটাকে বা ফেনোমেননটাকে বলছি আমরা পোলারাইজড হওয়া। মানে একটা কথা শুনে কি হয়, তার বৈশিষ্ট্যগুলোকে সে মানে একজনের কথা শুনে কি হয়, একজন তার কথা বিশ্বাস করতে শুরু করে, মানে ক্যাটায়নের কথা ইলেকট্রনগুলোকে নিজের কাছে টেনে নিল, নিয়ে লাস্ট অব্দি কি হলো? সে পোলারাইজড হয়ে গেল। মানে যেটাকে বলছি আমরা পোলারাইজড হওয়া, মানে কি বলছি? ধ্রুবীয়তা, তাই তো? মানে এইটাকে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা ওভারল্যাপ হলো, ওভারল্যাপ হওয়ার পরে যেটা তৈরি হলো, সেই ঘটনাটাকে বলছি, ফেনোমেননটাকে বলছি পোলারাইজেবিলিটি বলা হয়। ক্যাটায়ন অ্যানায়নের স্থায়ী যখন বিকৃতি হয়, তো লাস্টে স্থায়ী বিকৃতি হলে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে মানে অভিলিপ্ত হয়ে যায়। অভিলিপ্ত হয়ে গিয়ে বা ওভারল্যাপ হয়ে যাওয়ার পরে তার মধ্যে তড়িৎযোজী চরিত্র থেকে তখন সমযোজী চরিত্র চলে আসে। ইলেকট্রন স্থানান্তরের পরিবর্তে সেখানে ইলেকট্রনে কি হয়? ইলেকট্রনের
আদান প্রদান যেটা ছিল সেই স্থানান্তর থেকে আমাদের ইলেকট্রন শেয়ারিং শুরু হয়ে যায়। ঠিক আছে, তো এবারে অনেকের প্রশ্ন হতে পারে যে এই যে ক্যাটায়নটা আছে, এই ক্যাটায়নেরও তো ইলেকট্রন থাকে, ক্যাটায়নের যে আগের কক্ষগুলো থাকবে সেই কক্ষগুলোতে ইলেকট্রন থাকে, আবার অ্যানায়নের যে ইলেকট্রন আছে এই অ্যানায়নেরও তো ইলেকট্রন আছে, এরও ইলেকট্রন আছে, ক্যাটায়নেরও ইলেকট্রন আছে। ক্যাটায়নের ইলেকট্রন বলতে ক্যাটায়নের ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পরে তোর আরও তো কক্ষ আছে, সেই কক্ষতে ইলেকট্রন আছে, তাদের মধ্যে তো বিকর্ষণ করার কথা। ঠিক আছে, কিন্তু ক্যাটায়নের আকার এতটাই ছোট হয় এবং ক্যাটায়ন কি করে, অ্যানায়ন এই এর যে ইলেকট্রনগুলো থাকে, ক্যাটায়নের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো এতটাই সুষমভাবে বিন্যস্ত থাকে যে এর বিকর্ষণ মানে এই ইলেকট্রনগুলোকে এখানে বিকর্ষণ করার কোনো প্রভাব দেখা দেয় না। ঠিক আছে, এবার এর প্রভাব যেহেতু দেখা দিচ্ছে না, ঠিক আছে, সেই জন্য ক্যাটায়নের ইলেকট্রন এবং অ্যানায়নের ইলেকট্রনের মধ্যে বিকর্ষণটাকে আমরা অতটা গ্রাহ্য করি না। ঠিক আছে, তাহলে আমাদের এই টার্ম কটা আমরা দেখে নিলাম যে অ্যানায়নের সুষম ইলেকট্রনের যে পরিমণ্ডলটা ছিল সেই পরিমণ্ডলে বিকৃত হওয়াটাকে বলা হচ্ছে ধ্রুবায়ন। এই ধ্রুবায়নের যে ধর্ম সেই ধর্মটাকে বলছি আমরা, বা এই ধর্মটাকে বলছি আমরা পোলারাইজেবিলিটি বলছি। ঠিক আছে, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, দেখো আমাদের তারপর লেখা আছে আয়নিক পোটেনশিয়াল। আয়নিক পোটেনশিয়াল ব্যাপারটা কি, বা এটাকে বলা হয়, মানে এটাকে ইয়ে করা হয়, ফাই দিয়ে ডিনোট করা হয়। ফাই দিয়ে কি করা হয়, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের সাইজ। অর্থাৎ ক্যাটায়নের যে আধান থাকবে, আধানকে তার ক্যাটায়নের আকার দিয়ে যদি ভাগ করা হয়, এই যে দুটো অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় ফাই ভ্যালু। ঠিক আছে, তাহলে এই ফাই ভ্যালু, বা আমরা এটাকে কি বলছি, ফাই ভ্যালু, বা এটাকে বলা হয় আয়নিক পোটেনশিয়াল, বা এটাকে বলা হয় আয়নীয় বিভব। এটাকে কি বলছি আমরা, আয়নীয় বিভব। এর সঙ্গে আরেকটা টার্ম আছে, সেটাকে গুলিয়ে ফেললে চলবে না। আরেকটা আমরা পিরিয়ডিক টেবিলে একটা টার্ম পাওয়া যায়, সেটা হচ্ছে আইপি, আয়নাইজেশন পোটেনশিয়াল। সে জিনিসটা কিন্তু আলাদা, আর আয়নীয় বিভব এটা আলাদা জিনিস। এটা হচ্ছে ফাই ভ্যালু। ফাই ভ্যালুটা ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের সাইজ। এবার ক্যাটায়নের সাইজ ডিপেন্ড করে তার চার্জের উপরে। চার্জ যত বাড়বে, মনে করো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাহলে এর মধ্যে আকার কার বড়? এই যে অ্যাটমগুলো লেখা হয়েছে, আয়নগুলো লেখা হয়েছে, ক্যাটায়নগুলো লেখা হয়েছে, এই ক্যাটায়নের মধ্যে সাইজ কার বড়? সাইজ অবভিয়াসলি যত আমরা পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচের দিকে যাব, ডাউন দ্য গ্রুপ যাব, তখন কি হবে, তার সাইজ অটোমেটিক বাড়বে। এবার সাইজ যত বড় হবে তত কি হবে, এর দেখো প্রত্যেকটার প্লাস আধান যেটা আছে সেই প্লাস আধান এক একক। তাহলে ক্যাটায়নের প্রত্যেকটা চার্জ কত, 1। কিন্তু ক্যাটায়নের সাইজ লিথিয়ামের থেকে সোডিয়ামের বেশি, সোডিয়ামের থেকে পটাশিয়ামের বেশি, পটাশিয়ামের থেকে রুবিডিয়ামের বেশি, রুবিডিয়ামের থেকে সিজিয়ামের বেশি, সিজিয়ামের সব থেকে বেশি। তাহলে এবার যত সাইজ বাড়বে, সাইজের সঙ্গে ফাই কি ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ফাই ইনভার্সলি প্রপোর্শনাল কি সাইজ। সাইজ যত বাড়বে ফাই ভ্যালু তত কমবে, আর ফাই ভ্যালু যত বাড়বে তত ক্যাটায়ন অ্যানায়নকে বিকৃতি বেশি করবে, আর অ্যানায়নকে যত বিকৃতি বেশি করবে তার মধ্যে তড়িৎযোজী চরিত্র থেকে সমযোজী চরিত্র বেড়ে যাবে। এই ব্যাপারটাকে তাহলে আমাদের মাথায় রাখতে হচ্ছে। তাহলে ফাজান কি করলো, যে ফাজান কি করলো, যে একটা তড়িৎযোজী যৌগ, সেই তড়িৎযোজী যৌগের মধ্যে সমযোজী চরিত্র কত, ঠিক আছে, বা কতটা সমযোজী চরিত্র, সেই সমযোজী চরিত্রটা নিয়ে তিনি কাজ করেছিলেন, বা তিনি কয়েকটা মানে প্রস্তাবনা বলেছিলেন। তার মধ্যে সবথেকে প্রথম প্রস্তাবনা তিনি বলেছিলেন দ্য সাইজ অফ অ্যাটম, সাইজ অফ ক্যাটায়ন, মানে ক্যাটায়নের সাইজ কি তার উপরে সমযোজী তড়িৎযোজী চরিত্র নির্ভর করবে। তাহলে আমাদের ফাই ভ্যালুটা বুঝে নিলাম। ফাই ভ্যালুটা বুঝলে কি হবে, ফাই ভ্যালুটা বুঝলে আমাদের বাকি প্রবলেমগুলো করতে সুবিধা হবে। তাহলে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে ক্যাটায়নের
আকার হ্রাস। যত ক্যাটায়ন এর আকার হ্রাস, তাহলে ডিক্রিজ ইন সাইজ অফ ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে সাইজ অফ ক্যাটায়ন এটার সঙ্গে আমাদের ফাই ভ্যালু কিভাবে ডিপেন্ড করছে? ফাই ভ্যালু ডিপেন্ড করছে মানে ইনভার্সলি ব্যস্তানুপাতিক সম্পর্কভাবে। ঠিক আছে, তো এই ব্যস্তানুপাতিকভাবে যদি নির্ভর করে, তাহলে আমাদের যদি দেখি যে লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস, তাহলে এর কি হচ্ছে, এর যে প্লাস চার্জগুলো আছে এর আকার ছোট, আস্তে আস্তে কি হচ্ছে, আকার কি হচ্ছে, ক্যাটায়নের আকার কি হচ্ছে, এর আস্তে আস্তে বাড়ছে, এর থেকে আর কে বাড়ছে, এবার সোডিয়াম থেকে যখন পটাশিয়াম আসবে তখন ক্যাটায়নের সাইজ আরও বাড়ছে, পটাশিয়াম থেকে যখন এরকম এগুলো আসছে, পটাশিয়াম থেকে রুবিডিয়াম আসছে, রুবিডিয়ামের সাইজ আরও বাড়ছে, আস্তে আস্তে ক্যাটায়নের সাইজ বাড়ছে। ক্যাটায়নের সাইজ বাড়া মানে ফাই ভ্যালুটা কমছে। ফাই ভ্যালু যত কমবে, ফাই ভ্যালুটা আমি তো বলে মানে ফাই ভ্যালুটা হচ্ছে মানে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের চার্জ বাই রেডিয়াস। ঠিক আছে, তাহলে ফাই ভ্যালুটা আমরা বলছি চার্জ বাই রেডিয়াস অফ ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নের আধান বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, তাই তো? তাহলে ক্যাটায়নের ব্যাসার্ধ যত বড় হবে তত ফাই ভ্যালু কম হবে। তাহলে এখানে ফাই ভ্যালু সব থেকে বেশি হচ্ছে লিথিয়ামের, তারপরে সোডিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম হবে। তাহলে এখান থেকে আমাদের যদি তুলনা দেয়, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সমযোজী যৌগ মানে কি? সমযোজী যৌগ মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, তার মধ্যে উদ্বায়িতা বেশি হবে, কাঠিন্যতা কম হবে, তারপরে যে দ্রাবক সে জল বাদে অন্য দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রবণতা বাড়বে। তো এখান থেকে আমাদের তুলনা দিবে, হয়তো এখানে কম্পেয়ার করতে দেবে যে এখান থেকে লিথিয়াম ক্লোরাইড আর বলবে যে রুবিডিয়াম ক্লোরাইড, এই দুটোর মধ্যে কোনটি জলে দ্রাব্যতা বেশি হবে, এরকম যদি প্রশ্ন দেয়, তাহলে লিথিয়াম প্লাস রুবিডিয়াম প্লাস এর আকার ছোট, এর আকার বড়, আর এর ব্যাসার্ধটা বড়, ক্যাটায়নের ব্যাসার্ধটা বড়, তাহলে এর ক্যাটায়নের ব্যাসার্ধ বড়, এর ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট, তাহলে ছোট হলে ফাই ভ্যালু বেশি, ফাই ভ্যালু বেশি হলে সমযোজী চরিত্র বেশি, যার সমযোজী চরিত্র বেশি হবে তার আয়নীয় চরিত্র তত কম হবে, আর যার সমযোজী চরিত্র কম হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। তাহলে এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে আমাদের যদি তুলনা দেয়, তাহলে সেই তুলনাগুলো আমরা করতে পারবো যে ফাই ভ্যালুর উপর ডিপেন্ড করে বা সাইজ অফ দ্য ক্যাটায়ন তার উপর ডিপেন্ড করে কিভাবে আমরা কোনটা তড়িৎযোজী যৌগ হবে, কোনটা সমযোজী যৌগ হবে, সেগুলোকে আমরা নির্ণয় করতে পারবো। এবার তড়িৎযোজী যৌগগুলো কি হয়? তড়িৎযোজী যৌগ হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে আকর্ষণ করে, সেই আকর্ষণটাকে কি বলি আমরা? ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আমরা বলছি কুলম্বিক ফোর্স, যে ফোর্স অফ অ্যাট্রাকশনের দ্বারা একটা ক্যাটায়ন একটা অ্যানায়নকে টেনে ধরে রাখে। ঠিক আছে, তো ফাজানের প্রথম সূত্র তাহলে আমরা দেখে নিলাম, প্রথম মানে যে বক্তব্য, সেই বক্তব্যটাকে আমরা দেখে নিলাম যে সাইজ যত ক্যাটায়নের বড় হবে তার মধ্যে তড়িৎযোজী চরিত্র কমবে, আর সমযোজী চরিত্র, সাইজ যত ছোট হবে তার মধ্যে সমযোজী চরিত্র তত বাড়বে। এবার আমরা যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যে BeCl2 MgCl2, তাহলে এই দুটোর মধ্যে কে তড়িৎযোজী চরিত্র বেশি হবে, কার সমযোজী চরিত্র বেশি হবে, যদি এটা ব্যাখ্যা করা হয়, তখন দুটোই অ্যানায়ন হিসাবে ক্লোরিন আছে, এটা Be2+, এটা হচ্ছে Mg2+। তাহলে Be2+ আর Mg2+ এর মধ্যে সাইজ হচ্ছে ম্যাগনেসিয়ামের বড়, বেরিলিয়ামের ছোট, তাহলে বেরিলিয়ামের ফাই ভ্যালুটা কার বেশি? বেরিলিয়ামের বেশি। তাহলে বেরিলিয়ামের বেশি হলে বেরিলিয়ামের তড়িৎযোজী চরিত্র কম হবে, সমযোজী চরিত্র বেশি হবে, সেজন্য বেরিলিয়াম ক্লোরাইড সাধারণত তড়িৎযোজী চরিত্রটা বেশি দেখাবে। ঠিক আছে, এবার আবার যদি দেখি যে অ্যানায়নের আকারের উপরে, ঠিক আছে, তাহলে অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে
এরপর দেখব আমরা অ্যানায়নের আকার। তাহলে অ্যানায়নের আকার যত বাড়বে, একটা উদাহরণ আমরা দিয়ে রাখি। আমি যে বললাম যে সোডিয়াম সিলভার ক্লোরাইড আর সিলভার আয়োডাইড, এর বর্ণ সাদা, এর বর্ণ হচ্ছে হলুদ হয় কেন? তাহলে সমযোজী তড়িৎযোজীর মধ্যে আবার কি হয়, সমযোজী যৌগগুলো সাধারণত মানে কালারড হয়, আর তড়িৎযোজী সবসময় কি হয়, কালারলেস হয়, বর্ণহীন হয়, সাদা হয়। তো এই যে ব্যাখ্যাগুলো, এই ব্যাখ্যাগুলো আমরা ফাজানের সূত্র থেকে আমরা সহজে করতে পারি। এখানে দেখো, এখানে ক্যাটায়নটা ফিক্সড, ক্যাটায়ন সিলভার প্লাস, দুটোর ক্ষেত্রে ক্যাটায়ন ফিক্সড, স্থির। এবার অ্যানায়ন হিসাবে একটাতে আছে Cl মাইনাস আয়ন, আর একটাতে আছে I মাইনাস আয়ন, এটাতে Cl মাইনাস, একটাতে I মাইনাস আছে। এবার সাইজ অফ অ্যানায়ন যেটা আছে সেটা আমরা হ্যালোজেন অ্যাটমগুলোর মধ্যে ফ্লুরিনের থেকে সাইজ ক্লোরিনের বেশি, ক্লোরাইডের বেশি, মানে ক্লোরাইড আয়ন, তারপরে ব্রোমাইড, তারপরে হচ্ছে আয়োডাইড। যত ডাউন দ্য গ্রুপ যাওয়া যাবে তত অ্যাটমের সাইজ বাড়বে এবং অ্যানায়নের সাইজও তত বাড়বে। এবার অ্যানায়নের সাইজ যখন বড় হয়ে যাবে, একটা ক্যাটায়ন ফিক্সড যদি সাইজ হয়, এখানে সিলভার, এখানে আছে সিলভার আয়ন, এটা মনে করে সিলভার আয়ন, ঠিক আছে, এটাও সিলভার আয়ন। একটা ক্লোরিন পরমাণু আছে, তাহলে ক্লোরিন পরমাণুর ক্লোরিন আয়নের আকার আমি ধরে নিলাম এইরকম আছে, আর যেটা আয়োডিন আছে তার আকারটা অনেক বড় আছে। এবার যার আকার যত বড় হবে, ঠিক আছে, যার আকার যত বড় হবে তাকে বিকৃতি করার মানে প্রবণতা তত বেশি হবে, মানে একে যতটা পোলারাইজড করতে পারবে, এই ক্যাটায়ন একে বেশি পোলারাইজড করবে। মানে এর ইলেকট্রনটা যেহেতু আকার অনেক বড়, তাই এর ইলেকট্রনটা মানে ঠিক মতো নিউক্লিয়াস আকর্ষণ করে ধরে রাখতে পারে না, সেজন্য একে বিকৃতি হওয়ার, মানে যত আকার বাড়বে অ্যানায়নের, তার বিকৃত হওয়ার প্রবণতা তত বেশি হবে। সেই জন্য এর মধ্যে তড়িৎযোজী চরিত্র যতটা আছে, এর মধ্যে তড়িৎযোজী চরিত্র কি হচ্ছে, কমে যাচ্ছে। আলটিমেট এটা তড়িৎযোজী না হয়ে সমযোজী চরিত্রটা লাভ করছে বলে এই বর্ণটা হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু সিলভার আয়োডাইডের বর্ণটা কি হচ্ছে, কালারলেসই থাকছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানতে পারবো যে কিভাবে অ্যানায়নের সাইজ বাড়লে তার মধ্যে তড়িৎযোজী চরিত্র না থেকে সমযোজী চরিত্রটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে যত অ্যানায়নের সাইজ যত বাড়বে, তার মধ্যে সমযোজী চরিত্র তত বাড়বে। এবার আমাদের অনেক সময় এরকম প্রশ্ন থাকতে পারে যে FeCl3 এর এক্সিস্টেন্স আছে বা এর অস্তিত্ব আছে, কিন্তু FeI3 এর অস্তিত্ব নেই কেন? মানে তোমরা দেখবে এই দুটো যৌগের মধ্যে কোনটা দেখতে পাও? অবশ্যই বলবে যে এই যৌগটা আমরা দেখেছি বা বইয়ে টয়ে লেখা থাকে, এটাতে লেখা থাকে না। কিন্তু কেন থাকে না সেটা কি দেখেছো কখনো? তখন এটাও কিন্তু আমাদের ফাজানের সূত্র দিয়ে ব্যাখ্যা করা হয়। তখন আমরা কি দেখব, এটাও Fe3+ আয়ন, প্রথমটা Fe3+ আয়ন, এটাও Fe3+ আয়ন, কিন্তু অ্যানায়ন হিসেবে একটাতে Cl- আয়ন আছে আর একটাতে I- আয়ন আছে। তাহলে Cl- আয়ন আর I- আয়ন আর Fe3+, মানে তিনটে ইলেকট্রন অলরেডি বেরিয়ে গিয়েছে। তাহলে তিনটে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য Feর যে সাইজটা ছিল সেই সাইজটা অনেকটা ছোট হয়ে যায়, 5 ভ্যালুটা অনেকটা বেড়ে যায়। এবার সাইজ ছোট হয়ে যায়, এর ক্যাটায়নের আকারটা ছোট হয়ে যাচ্ছে। অ্যানায়নের আকার, এখানে ক্লোরিনের আকার যদি এরকম হয় তাহলে তিনটে ক্লোরিন আয়নকে ধরে রাখতে পারছে, কিন্তু FeI3 যেটা আছে এর আকারটা তো ছোট, ক্যাটায়নের আকার ছোট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যানায়নের আকার মনে করো এরকম একটা বড় আকার হচ্ছে। তো বড় আকার হওয়ার জন্য তিনটে I- আয়নকে একসাথে ধরে রাখতে পারে না। তাহলে অ্যানায়নের আকার যত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষুদ্রকার অ্যানায়ন অপেক্ষা বৃহৎ আকার অ্যানায়নের যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো অধিকতর দুর্বলভাবে আবদ্ধ থাকে। মানে অ্যানায়নের আকার যত বাড়বে, ছোট যত হবে, তার ইলেকট্রনগুলো যেভাবে আকর্ষণ করে ধরে রাখতে পারবে,
অ্যানায়নের আকার যত বড় হবে সেই আকর্ষণ করার ক্ষমতাটা কম হবে, এই ইলেকট্রনগুলোকে, যেটা বাইরে কক্ষে ইলেকট্রনগুলো আছে সেইগুলোকে দুর্বলভাবে, ঠিক আছে, দুর্বলভাবে আবদ্ধ করে রাখে। এবার বৃহদাকার যে অ্যানায়নগুলো আছে, অ্যানায়ন সহজে যত মানে অ্যানায়নের আকার যত বাড়বে, বড় হবে যত, তত কী হবে, অ্যানায়নের আকার বড় হলেই তার বিকৃতি হওয়ার প্রবণতা তত বাড়বে, অর্থাৎ সমযোজী চরিত্র তার মধ্যে বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবার ক্যাটায়ন বা অ্যানায়নের যদি উভয়ের চার্জের মাত্রা বৃদ্ধি পায়, ঠিক আছে, দুটোরই চার্জের মাত্রা বৃদ্ধি পেল, ক্যাটায়নেরও বৃদ্ধি পেল, অ্যানায়নেরও বৃদ্ধি পেল, তাহলে কিন্তু সমযোজী চরিত্র বাড়বে। অর্থাৎ আমরা কি দেখব যে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে লাস্ট যে কক্ষ তার ইলেকট্রন সংখ্যা কত, 10টা ইলেকট্রন। এবার এদের ইলেকট্রন সংখ্যা সমান বলে এই টার্ম, মানে এটাকে একটা শব্দ ইউজ করা হয়, টার্ম ইউজ করা হয়, সেটাকে বলা হয় আইসো ইলেকট্রনিক, মানে সম ইলেকট্রনই, এদের ইলেকট্রন সংখ্যা সমান। যখন সমান ইলেকট্রন সংখ্যা, এবার এর হচ্ছে মনো ক্যাটায়ন, এটা হচ্ছে দুটো আছে, এটা তিনটে আছে, যত ক্যাটায়নের সংখ্যা যত বাড়ছে বা আধান যত বাড়ছে তত সাইজ কী হয়, ছোট হয়ে যায়। এখানে প্রোটন সংখ্যা হচ্ছে কত, 11, এর কত 12, এর হচ্ছে 13, এটা হচ্ছে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, এখানে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে, এটা 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে কোনটাতে আকর্ষণ করার ক্ষমতা কোনটাতে বেশি হবে, অবশ্যই এটা হবে, যেহেতু এর প্রোটন সংখ্যা বেশি, প্রোটন সংখ্যা বেশি, ইলেকট্রন সংখ্যা কম, ফলে ওর যে আকার, ক্যাটায়নের যে আকার, সে ক্যাটায়নের আকারটা অনেকটা হ্রাস পায়। ক্যাটায়নের আকার যত হ্রাস পাবে, চার্জ যত বেশি হবে, তাহলে ফাই সমান আমরা কি করেছিলাম, ফাই মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, ঠিক আছে, ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে যত অ্যালুমিনিয়াম 3+ যখন হচ্ছে, অ্যালুমিনিয়াম যখন 3+ হচ্ছে, তখন 3+ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, তাহলে 3+ যখনই হয়ে যাচ্ছে তোর এর চার্জ বেশি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, ব্যাসার্ধ কি হচ্ছে, ব্যাসার্ধ ছোট হয়ে যাচ্ছে, ফাই ভ্যালু বাড়ছে, তার মানে ফাই ভ্যালু সব থেকে বেশি কার, অ্যালুমিনিয়াম 3+, তারপরে কার ফাই ভ্যালু ম্যাগনেসিয়াম 2+, তারপরে ফাই ভ্যালু কার Na+, ফাই ভ্যালু Na+। তাহলে এইগুলোর মধ্যে যদি আমরা একটা যৌগ ধরে নিই, আমরা NaCl, MgCl2, AlCl3, এবার আমরা বললাম যে এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি হবে, কোনটির স্ফুটনাঙ্ক বেশি হবে, কোনটা জলে দ্রাব্য বেশি হবে, কোনটার উদ্বায়িতা বেশি হবে, বা কোনটা তড়িৎ পরিবহন করবে, এরকম যদি প্রশ্ন রাখি, তাহলে তখন উত্তরগুলো কি হবে, আগে দেখতে হবে যে এর মধ্যে কে তড়িৎযোজী কে সমযোজী। এর ফাই ভ্যালু বেশি মানে সমযোজী চরিত্র বেশি, এর ফাই ভ্যালু কম মানে এর তড়িৎযোজী চরিত্র বেশি। আর তড়িৎযোজী যৌগগুলো কি হয়, তড়িৎযোজী যৌগগুলো তড়িৎ পরিবাহিতা, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, উদ্বায়িতা কম হয়, জলে দ্রাব্য হয়, ঠিক আছে। তাই যত উপর থেকে নিচে যাবে তত তড়িৎ পরিবাহিতা কমবে, জলে দ্রাব্যতা কমবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এগুলোর ব্যাপারটা কমবে, ঠিক আছে। অর্থাৎ সমযোজী চরিত্র এর মধ্যে বৃদ্ধি পাচ্ছে, সমযোজী চরিত্র বৃদ্ধি পায়, ঠিক আছে। আবার সিমিলারলি আমরা কি করতে পারি, অ্যানায়নের ক্ষেত্রে একই রকম গল্প হবে। অ্যানায়নের যদি আধান বাড়ানো হয়, তাহলে অ্যানায়নের আধান যত বাড়বে তার মধ্যে সমযোজী চরিত্র বাড়বে আর তড়িৎযোজী চরিত্র কমবে। অর্থাৎ অ্যানায়ন যত আকারে বড় হবে, তার মানে আধান যত বাড়বে তত তার ধ্রুবায়ন মানে পোলারাইজড হওয়ার ব্যাপারটা পোলারাইজড হয়ে যাবে বেশি পরিমাণে, আর যত বেশি পোলারাইজড হয়ে যাবে তার মধ্যে সমযোজী চরিত্র বেড়ে যাবে। এবারে আমরা ফাজান সূত্রের 4 নম্বর পয়েন্টে যদি চলে যাই, 4 নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি বলছে যে ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে
ক্যাটায়নের সর্ববহিস্থ কক্ষে 8টার পরিবর্তে 8-এর পরিবর্তে, ঠিক আছে, 8টা ইলেকট্রনের পরিবর্তে বা 8টা ইলেকট্রন বিশিষ্ট না হয়ে যদি 18টা ইলেকট্রন হয়, ঠিক আছে, 8টা ইলেকট্রনের পরিবর্তে যদি 18টা ইলেকট্রন বিশিষ্ট হয় তাহলে তার মধ্যে সমযোজী চরিত্র বৃদ্ধি পাবে। এগুলোকে আমরা বলি, এগুলোকে আমরা কি বলি, এইগুলোকে আমরা বলা হয় যে এগুলোকে বলা হয় মানে নিষ্ক্রিয় গ্যাস আছে তো, ছদ্ম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনের মানে কনফিগারেশন বলবো আমরা, ছদ্ম নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, মানে NS2 NP6 ND10 এরকম ইলেকট্রন বিন্যাস হবে। সিউডো নোবেল গ্যাস ইলেকট্রন কনফিগারেশন, PNGC, সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে। তাহলে এই সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন যত বাড়বে তার মধ্যে সমযোজী চরিত্র তত বাড়বে, আর তড়িৎযোজী চরিত্র তত কমবে, ঠিক আছে। সমযোজী চরিত্র বাড়বে, তড়িৎযোজী চরিত্র কমবে। একটা এক্সাম্পল দিই তাহলে আমাদের বোঝা যাবে যে আমাদের যদি তুলনা করতে দিল যে KCl পটাশিয়াম ক্লোরাইড আর কি, আর পটাশিয়াম ক্লোরাইড দিল আর CuCl দিল, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে CuCl আর KCl, এর মধ্যে কোনটা বেশি তড়িৎযোজী কোনটা বেশি সমযোজী? তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করি, কপারের ইলেকট্রন বিন্যাস করব, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। এখানে অ্যানায়ন তো ফিক্সড আছে, অ্যানায়ন হচ্ছে Cl- আছে, Cl- এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6। এইসব আমি পরে ভিডিও আপলোড করে দেবো ইলেকট্রন বিন্যাসের। 3s2 আমরা ধরে নিচ্ছি যে তোমরা ইলেকট্রন বিন্যাস জানো, 3p6 ইলেকট্রন বিন্যাস জানো ধরে নিয়ে আমি আপাতত করছি। তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1, ঠিক আছে। কপারের ইলেকট্রন বিন্যাস কি? কপারের ইলেকট্রন বিন্যাস এই অব দি সেম, লাস্টে কি থাকবে? অর্থাৎ আর্গন অফ দি সেম, আর লাস্টে থাকছে 4s1। তাহলে বোথ অ্যাটম পটাশিয়াম অ্যান্ড কপার, যে দুটো অ্যাটম বা দুটো পরমাণুরই কি আছে, দুটো পরমাণুরই শেষে ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? 4s-এ। তাহলে যদি দুটোরই 4s-এ ইলেকট্রন প্রবেশ করে তাহলে দুটোরই কি হওয়া উচিত ছিল? আমাদের দুটোরই একই রকম তড়িৎযোজী চরিত্র হওয়া উচিত ছিল, কিন্তু এর কপারের ক্ষেত্রে দেখো, কপারে 4s-এর একটা ইলেকট্রন বাদ দিলে তো Cu+ হবে, এর একটা ইলেকট্রন বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে, এরও এখান থেকে ইলেকট্রনটা বাদ দিয়ে দিলে, মানে ইলেকট্রনটা সবসময় বেরোয় তো আউটার মোস্ট মানে সেল থেকে, সব থেকে বাইরের কক্ষ থেকে ইলেকট্রনগুলো বেরোয়। তাহলে এখান থেকে ইলেকট্রনটা আমরা বের করে দিলাম, বের করে দিলে পড়ে থাকছে কি? দেখো কপারের ক্ষেত্রে ইলেকট্রন পড়ে থাকছে এইটা, তার মানে কি? এটা হচ্ছে NS2, NP কত 6, ND কত 10, তাহলে NS2 NP6 ND10 এটাকে কি বলছি? সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন, মানে নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস নয়, কিন্তু নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতোই আর কি আকার ধারণ করেছে। এগুলো দেখো, এগুলো কিন্তু মানে ইলেকট্রনগুলো পুরো নোবেল গ্যাসের জায়গায় যাচ্ছে না, কিন্তু এর স্থায়িত্বটা নোবেল গ্যাসের মতোই মানে সুস্থিত লাভ করছে, ঠিক আছে। কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে NS2 NP6 মানে 3s2 3p6 হচ্ছে, ঠিক আছে, 3s2 3p6 হচ্ছে। তাহলে এখানে 3s2 3p6 আর এখানে পুরোপুরি থাকছে 3s2 3p6 3d10। তাহলে এর যে ইলেকট্রনিক কনফিগারেশন, সেই কনফিগারেশনটাকে বলছি নোবেল গ্যাসের মতোই, কনফিগারেশনের মতোই হচ্ছে, সিউডো নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন বলা হচ্ছে এখানে। এবার যাদের পরমাণুর ক্ষেত্রে কি হচ্ছে,
যাদের পরমাণু ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা 8-এর পরিবর্তে 18 হচ্ছে, 8-এর পরিবর্তে যদি 18 হয়, ঠিক আছে, তাহলে 8-এর পরিবর্তে যদি 18 হয়, 8-এর পরিবর্তে যদি 18 হয়, তাহলে কি হবে, তাদের মধ্যে সমযোজী চরিত্র লাভ করবে, অর্থাৎ এই দুটোর মধ্যে এটা বেশি সমযোজী আর এটা হচ্ছে তড়িৎযোজী। তাই এর সমযোজী চরিত্র বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে, এর তড়িৎযোজী চরিত্র বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল আরেকটা বলা হয় ফাজানের সূত্র, অ্যাপ্লিকেশন ওর কম, যে ধ্রুবীয়তা, ঠিক আছে, যে ডাইইলেকট্রিক যে কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে একটা টার্ম থাকে, সেটা নিয়ে পোলারিটি দেখা হয়। তাহলে পোলারিটি বা ধ্রুবীয় কি বলা হচ্ছে, যে ধ্রুবীয় মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হয়। এবার যারা পরাবৈদ্যুতিক মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যেখানে বেশি হবে, সেখানে তড়িৎযোজী যৌগগুলো বেশি পরিমাণে দ্রবীভূত হবে, আর সমযোজী যৌগগুলো কম পরিমাণে দ্রবীভূত হবে। অর্থাৎ ধ্রুবীয় মাধ্যমের ধর্ম হলো, ধ্রুবীয় মাধ্যমে ধর্ম কি হয়, তো এদের আয়নীয় যৌগের ক্যাটায়ন এবং কি হয়, অ্যানায়ন থাকে। ঠিক আছে, তো এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে একটা তাড়িত্বিক আকর্ষণ বল মানে কাজ করে, আর এই আকর্ষণ বলটা তখন ধ্রুবীয় মাধ্যমে কি করে, ওই আকর্ষণ বল মানটাকে হ্রাস করে দেয়, তাকে দ্রবীভূত করে দেয়। ঠিক আছে, তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান যত কম হবে, সমযোজী যৌগগুলো সেখানে বেশি পরিমাণে দ্রবীভূত হবে। এটা আমাদের লাস্ট একটা থাকে। তো আমাদের এবার যদি আমাদের কম্পেয়ার করতে দেয় যেগুলো থেকে আমরা কি শিখবো, এই শেখার যেগুলো অ্যাপ্লিকেশন আছে, প্রয়োগ যেগুলো আছে, আমরা সেই প্রয়োগগুলো, ফাজানের সূত্রে যে প্রয়োগগুলো আছে, তাহলে আমাদের ফাজানের সূত্রে আমরা কি কি শিখলাম এখন অবধি আজকে ভিডিও থেকে আমরা কি কি শিখলাম দেখো। তাহলে 1 নম্বর হচ্ছে ফাজানের সূত্রের প্রথমে কি বলছে, যে যদি ক্যাটায়নের সাইজ যত বড় হবে তার মধ্যে সমযোজী চরিত্র কমবে, তড়িৎযোজী চরিত্র বাড়বে। যদি অ্যানায়নের সাইজ বড় হয় তাহলে তার মধ্যে সমযোজী চরিত্র বাড়বে, তড়িৎযোজী চরিত্র কমবে। যদি ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান বেশি হয় তাহলে তার মধ্যে সমযোজী চরিত্র বাড়বে, তড়িৎযোজী চরিত্র কমবে। তারপরে দেখলাম যে 8-এর পরিবর্তে যদি 18টা ইলেকট্রন হয় তার মধ্যে সমযোজী চরিত্র বাড়বে, তড়িৎযোজী চরিত্র কমবে। তাহলে যদি এইগুলো ভালো করে শিখে রাখো, তাহলে আমাদের এরপরে যখন আমরা ফাজানের সূত্রের প্রবলেম নিয়ে দেখব, তখন সেগুলোকে সলভ করতে সুবিধা হবে। আমরা পরে প্রবলেম যখন করাবো, এরপরে প্রবলেম করানোর সময় তখন তোমরা এগুলোকে করতে পারবে। ঠিক আছে।